তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ব্যবহারিক প্রয়োগ কোথায়? আমরা বর্তমান দিনে যা করি বলতে সমুদ্রে প্রবালপ্লাতি, সূর্যরশ্মি, সোলার, মোবাইলে কথা বলা, টিভি দেখা, যা কিছু হচ্ছে সবই কিন্তু তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গের আগে পর্যন্ত, আবিষ্কারের আগে পর্যন্ত আমরা প্রথমে সেই তড়িৎ ক্ষেত্র নিয়ে গস থিওরি পড়েছি, গসের সূত্র। তারপরে কি এলো? চুম্বক ক্ষেত্রের উপরে অ্যাম্পিয়ারের সূত্র এলো, বদ্ধপথ সূত্র। তারপরে কে এসছে? ফ্যারাডে। পরবর্তীকালে এই যে তড়িৎ ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র সবাই যখন পৃথক পৃথক করে আবিষ্কার হলো, তারপরে জেমস ক্লার্ক ফ্যারাডে, ম্যাক্সওয়েল, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল বলে একজন বিজ্ঞানী, তিনি কি করলেন? এই সবগুলো সূত্রকে একটা সুতোয় বেঁধে দিলেন, দিয়ে তৈরি করলেন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের মধ্যে রয়েছে তড়িৎ, যেখানে আমরা তড়িৎ ফ্লাক্স ফাই ই জানি, চুম্বকীয় মানে চুম্বক ফ্লাক্স ফাই বি জানি। এইগুলোকে তিনি কি করলেন? একটা সুতোতে বেঁধে দিয়ে নতুন একটা সূত্র বা তত্ত্ব তিনি আবিষ্কার করলেন, যা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নামে পরিচিত। এর ব্যবহারিক প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে আমাদের প্রত্যেক দিনের জীবনে আমরা যা করছি, যা দেখছি, তার বেশিরভাগটাই কিন্তু তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আমরা যে এখন আলো পাচ্ছি, সেই আলো থেকেও কিন্তু যে আলোটা, সেটাও কিন্তু তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। মোবাইল ফোনে এক প্রান্তে দাঁড়িয়ে যে শুনছে, তারও সেটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আমরা যে মোবাইলে কথা বলছি, সেটাও কিন্তু তড়িৎ চুম্বকীয় তরঙ্গের মধ্যে পড়ে। এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গের প্রথম যেটা করতে হয়, সেটা হচ্ছে সরণ প্রবাহ বা ভ্রংশ প্রবাহ। সরণ প্রবাহ বা ভ্রংশ প্রবাহ, যাকে ডিসপ্লেসমেন্ট কারেন্ট বলা হয়। ডিসপ্লেসমেন্ট কারেন্ট। কি এটা? না, আমাদের অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র অনুযায়ী, অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র, সেখানে কি ছিল? ইন্টিগ্রেশন কোস পাথ বদ্ধপথ বি ভেক্টর ডট ডিএল ভেক্টর সমান মিউ জিরো আই, একটা ভাগ আছে বলে এন আর আনিনি, একটা ভাগের ক্ষেত্রে মিউ জিরো আই, অর্থাৎ যে বদ্ধপথের ভিতর দিয়ে কারেন্ট যদি আই যায়, তাহলে বি ভেক্টর এবং তার ক্ষুদ্র অংশ, যে ক্ষুদ্র পথ ডিএল, তাদের ডট গুণফলটা কি হয়? মিউ নট আই সাথে সমান। এটা অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র ছিল। এখানে কি? এখানে আমরা একটা ব্যাটারি নেব এই সরণ প্রবাহ করার জন্য। এই সরণ প্রবাহ করতে গিয়ে সুইচ একটা দিয়ে দিই এখানে, যে এখানে দুটি ধাতব প্লেট দিলাম, ক্যাপাসিটর, ধাতব প্লেট, ক্যাপাসিটরে তো দুটো ধাতব প্লেট তৈরি হয়, তৈরি হয়। এবারে কি হবে? ধরে নিচ্ছি এখান থেকে কারেন্ট আই ফ্লো যাচ্ছে। কারেন্ট কত যাচ্ছে? আই। আমি যদি তারের কোনো অংশে অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র অ্যাপ্লাই করি, তাহলে এই জিনিসটা পাবো। কারণ এখানে যদি আমি একটা বদ্ধপথ সূত্র কল্পনা করি, ডিএল অংশ, আই কারেন্ট যাচ্ছে, তাহলে এক্ষেত্রে বি ভেক্টর ডট ডিএল ভেক্টরের মান কত হবে? মিউ জিরো আই হবে। এখন এই যে কারেন্ট যাচ্ছে তারের ভিতর দিয়ে, এর পাশে যদি আমি একটা কোনো চুম্বক শলাকাকে রেখে দিই, তাহলে কি হবে? সেটা বিক্ষেপ হবে। কারণ তড়িৎ প্রবাহের কারণে তার পার্শ্ববর্তী অঞ্চলে একটা কি তৈরি হয়? চৌম্বক ক্ষেত্র তৈরি হয়ে যায়। সেই চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি কোনো চুম্বককে আমরা নিয়ে চলে আসি, তাহলে সেই চুম্বকটা কি হবে? বিক্ষেপিত হবে। কোথায়? আমি এখানে রাখি, ওই তারের কোনো অংশে। দেখা যাচ্ছে কি, আমি যদি এইখানে কোনো চুম্বক শলাকাকে রেখে দিই, এই জায়গাটায় তো কোনো কারেন্ট যাচ্ছে না। এখানেও যদি চুম্বক আমি রাখি, তাহলে যখন সুইচ অফ অবস্থায়, তখন কিন্তু এর কোনো বিক্ষেপ হচ্ছে না। যেই মুহূর্তে আমি সুইচটাকে অন করব, সাথে সাথে এই যে প্লেট গুলো বা ক্যাপাসিটরটা, কি হতে থাকবে? চার্জিং হতে থাকবে। চার্জিং হওয়া মানে কি? এখানে প্রচুর পরিমাণে, যেহেতু এটা ধনাত্মকের সাথে যুক্ত, তাই এখানে ধনাত্মক আধান যুক্ত হবে।
এখানে ঋণাত্মক যুক্ত মানে ঋণাত্মক প্রান্ত যুক্ত মানে এখানে ঋণাত্মক আধান যুক্ত এখানে জমা হবে। কিছু সময় পরে দেখা যাবে বা ওই সময় দেখা যাবে চুম্বকটা এখন বিক্ষেপ হওয়া শুরু করে দিল। আচ্ছা, এইখানে তো কোনো কারেন্টই ফ্লো হচ্ছে না, কারেন্ট কি যাচ্ছে এই যে ফাঁকা অংশটা, কোনো কারেন্ট যাচ্ছে না। তা সত্ত্বেও দেখা গেল কি এখানে যে চুম্বকটা আছে সেই চুম্বকটা বিক্ষেপ হয়ে গেল। তখন তিনি কি ভাবলেন, তখন তিনি ভাবছেন যে তার মানে নিশ্চয়ই এখানে কিছু একটা প্রবাহতার হচ্ছে, নাহলে তো এটা হওয়ার কথা নয়। আমাদের প্রবাহ যেখানে তারের ভিতর দিয়ে যাচ্ছে সেখানে কোনো চুম্বককে যদি রাখা হয় তাহলে তার বিক্ষেপ হবে, কারণ তড়িৎ প্রবাহ একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করে ফেলে। কিন্তু এই জায়গাটায় যে চুম্বকটাকে রাখা হয়েছে তার তো বিক্ষেপ হওয়ার কথাই ছিল না, কারণ ওখানে কোনো কারেন্ট যাচ্ছে না। কারেন্ট কার ভিতর দিয়ে যায়? তারের ভিতর দিয়ে যায়, এখানে তো কোনো তারই নেই। তাহলে এই জায়গায় যে চুম্বকটা বিক্ষেপ হলো কেন, সেইটার কারণ খুঁজতে গিয়ে তিনি কি ভাবলেন যে এই যে প্লেটটা এখানে ধনাত্মক আধান পরপর যত সময় বাড়ছে তত বেশি পরিমাণে কি হচ্ছে, আধান এখানে জমা হচ্ছে, ধনাত্মক আধান, আর এখানে প্রচুর পরিমাণে কি হচ্ছে, ঋণাত্মক আধান জমা হচ্ছে। এবারে সময় যত বাড়ছে আধান তো তড়িৎ ক্ষেত্র তৈরি করে, কোন একটা আধান ধনাত্মক আধান বা ঋণাত্মক আধান যাই হচ্ছে কি তৈরি করবে, তড়িৎ ক্ষেত্র তৈরি করবে। তাহলে এই জায়গাতে যখন ধীরে ধীরে আধান জমা হচ্ছে তখন তড়িৎ ক্ষেত্র ধীরে ধীরে বাড়বে না কমবে? ধীরে ধীরে বাড়তে থাকবে, কারণ আধান তো এখানে বেশি পরিমাণে পরপর সময় যত যাচ্ছে তত বেশি পরিমাণে এখানে জমা হচ্ছে আধান। এই আধান জমা হওয়ার কারণে তত বেশি পরিমাণে এখানে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। এই তড়িৎ ক্ষেত্র যত বাড়ছে, এই তড়িৎ ক্ষেত্র বাড়ার কারণে আধানগুলো এখান দিয়ে একটা প্রবাহের সৃষ্টি হচ্ছে, আধানগুলো ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে ফ্লো করে যাচ্ছে। তখনই এই স্থানে একটি প্রবাহ পাওয়া যাচ্ছে, যার কারণে এই চৌম্বকটা বিক্ষেপিত হয়ে গেল। যেহেতু কোনো তার ছিল না, কোনো কারেন্ট যায়নি, সেই কারণে এটার নাম হচ্ছে কি সরণ প্রবাহ। কি কারণে? পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র। পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রটা কেন হচ্ছে? কারণ যত সময় বাড়ছে তত বেশি পরিমাণে এখানে আধানটা কি হচ্ছে, সঞ্চিত হচ্ছে। আধান ধীরে ধীরে বাড়ছে, আধান বাড়া মানে তড়িৎ ক্ষেত্র বেড়ে যাওয়া, তাহলে সময়ের সাথে সাথে তড়িৎ ক্ষেত্রটা স্থানে কি হচ্ছে, বাড়ছে। এই তড়িৎ ক্ষেত্র বাড়ার ফলে এই যে এখানে যে চুম্বকটা ছিল সে বিক্ষেপিত হয়ে গেল। এই যে প্রবাহটা এই ভিতর দিয়ে যাচ্ছে এটাকেই বলা হয় ধ্বংস প্রবাহ, যার চিহ্ন হচ্ছে আইডি, ডিসপ্লেসমেন্ট কারেন্ট। ডিসপ্লেসমেন্ট কারেন্ট, ধ্বংস প্রবাহ বা সরণ প্রবাহ, যা রাশিমালা তিনি করেন কি এপসাইলন নট, বায়ু মাধ্যম এর ক্ষেত্রে এপসাইলন নট ডি ফাই ই দিয়ে দিই ডিভাইড বাই ডিটি। ডি ফাই ই কেন? কারণ এখানে তো তড়িৎ ক্ষেত্র, আধান জমা হয়েছে, তো তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। তড়িৎ ক্ষেত্র মানে তার ভিতরে তড়িৎ ফ্লাক্স যাচ্ছে, এই তড়িৎ ফ্লাক্সের চিহ্ন কি ফাই, সময়ের সাথে পরিবর্তনশীল তড়িৎ ফ্লাক্স। তার কারণে এখানে এই যে আইডিটা যেটা তৈরি হয়েছে তার রাশিমালা হচ্ছে যে এই জিনিসটা। তাহলে সরণ প্রবাহের রাশিমালা এইটা। অ্যাম্পিয়ারের বদ্ধপথে ছিল এই জিনিসটা। ম্যাক্সওয়েল কি করলো, দুটোকে একসঙ্গে, এটা ম্যাক্সওয়েলের কিন্তু সীমাবদ্ধতা, ম্যাক্সওয়েলের কিন্তু সূত্র এখানে প্রযোজ্য নয়। ম্যাক্সওয়েলের ক্ষেত্রে কি ছিল, ম্যাক্সওয়েল বলেছিল প্রবাহের কোন তারের ভিতর দিয়ে, কোন পরিবাহীর ভিতর দিয়ে যখন কারেন্ট যাবে, ফ্লো করবে, তখন তার ক্ষেত্রে এটা হয়। তাহলে এখানে যেহেতু কোনো কারেন্ট ফ্লো করছে না, তাহলে এই জায়গায় কিন্তু ম্যাক্সওয়েল অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রটা প্রযোজ্য হবে না। পরবর্তীকালে ম্যাক্সওয়েল এই সূত্রটাকে মডিফাই করেছে, পরিমার্জিত রূপ করেছে। তখন সেক্ষেত্রে এই অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রটা কি দাঁড়াচ্ছে, ইন্টিগ্রেশন বদ্ধপথ বি ভেক্টর ডট ডিএল ভেক্টর সমান মিউ নট, তারের ভিতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে আই, এই জায়গায় কত কারেন্ট ফ্লো করছে আইডি, সমান কি মিউ জিরো, আই থাকলো প্লাস আইডির মান হচ্ছে সরণ প্রবাহের মান এপসাইলন নট ডি ফাই বাই ডিটি। এই যে সূত্রটা, এটা অ্যাম্পিয়ারের সূত্রের পরিমার্জিত রূপ, অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রের পরিমার্জিত রূপ, ম্যাক্সওয়েলের সূত্র, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। কাকে বলে এই সরণ প্রবাহ? তাহলে সময় কেন হচ্ছে, সরণ প্রবাহটা কেন হলো, সময় সাপেক্ষে তড়িৎ ক্ষেত্রে কি হচ্ছে, পরিবর্তনশীল। তাহলে কাকে বলবো এই সরণ প্রবাহ? সময়ের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে সরণ প্রবাহ কাকে বলে? সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র, সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রের জন্য
এখানে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্রের জন্য সৃষ্ট প্রবাহকে সরণ প্রবাহ বলে, সরণ প্রবাহ বলে। সময় সাপেক্ষে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রের জন্য সৃষ্ট প্রবাহকে সরণ প্রবাহ বলা হয়। যা রাশিমালা কোথায়? সরণ প্রবাহের রাশিমালা এই যে। আর অ্যাম্পিয়ারের বদ্ধপথের পরিমার্জিত রূপ কোথায়? এখন যদি পুরোটাই এখানে কোনো পাঠ বসানো নেই, পুরোটাই কি আছে? তার দ্বারা যুক্ত, তাহলে আমাদের এই পার্টটা থাকবে না, আইডি পার্ট থাকবে না। তখন সেই μ0 I অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রে পড়ে যাচ্ছে। ধর পুরোটা তার আছে, কোনো পাথ নেই, ক্যাপাসিটর নেই, তখন সেক্ষেত্রে কোন পার্টটা বাদ চলে যাবে? এই পার্টটা বাদ চলে যাবে। বাদ চলে গেলে তখন কি হবে? এইটা সমান μ0 I। এবারে আধান মানে কি সর্বদা সে তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র তৈরি করবে? এখানে কয়েকটা কথা একটু আমি মনে রাখতে হবে, লিখে দিচ্ছি। স্থির আধান, আধানটা কোনো একটা জায়গায় স্থির রয়েছে, স্থির আধান। স্থির আধানটা যদি কোনো একটা জায়গায় স্থির থাকে তাহলে শুধুমাত্র তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়, শুধুমাত্র তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। স্থির আধান সমদ্রুতিতে আধানটা যদি এখন আর স্থির নয়, কি রকম যাচ্ছে? সমদ্রুতিতে গতিশীল আধান, সমদ্রুতিতে গতিশীল, দ্রুতিটা সমান, সেক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র তৈরি হবে, গতিশীল হয়ে গেছে। তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র, একটু আগে যেটা দেখলাম, আধান আপনাদেরকে ফ্লো করছিল, আধান সঞ্চিত হওয়ার ফলে আধান ফ্লো হওয়ার কারণে তড়িৎ ক্ষেত্র শুধু তৈরি হয়নি, তড়িৎ ক্ষেত্রের ফলে এখানে কি তৈরি হয়ে গেছে? চৌম্বক ক্ষেত্র। তবে এই যে চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হলো, এটা কিন্তু স্থির মানে যে তড়িৎ ক্ষেত্রটা তৈরি হবে বা যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হবে সেটা স্থির মানের তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। এখন যদি ত্বরণ সহ যদি কোনো কণা চলতে থাকে, এক্ষেত্রে সমদ্রুতি মানে ত্বরণ কিন্তু শূন্য, এই যে পয়েন্টটা লিখেছি, সমদ্রুতিতে গতিশীল আধান মানে ত্বরণ কত? ত্বরণ শূন্য। এবারে কি করছি? ত্বরণ সহ বা মন্দন সহ গতিশীল আধান, সেও কিন্তু তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র তৈরি করবে, কারণ গতিশীল তো। আধান গতিশীল হওয়া মানে তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র দুটোই তৈরি করবে। কিন্তু যেহেতু এখানে ত্বরণ সহ বা মন্দন সহ মানে আধানের বেগ বাড়বে অথবা কমবে, তখন সেক্ষেত্রে ওই একই জিনিসটাই তৈরি হবে, তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, তবে সেটা পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র এবং পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র। পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র দুটোই তৈরি হচ্ছে, তবে সেটা কি হচ্ছে? পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র এবং পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। ওখানে কি লিখেছিলাম? অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র B ভেক্টর ডট dl ভেক্টর সমান μ0 I প্লাস এপসাইলন নট d phi e। দেখ পরিবর্তনশীল তড়িৎ ফ্লাক্স, কিন্তু তড়িৎ ফ্লাক্সের পরিবর্তন সময়ের সাপেক্ষে। আইডি টা কি ছিল? সরণ প্রবাহ। আইডি সমান ছিল এপসাইলন নট d phi e বাই dt, যেখানে ফাইটা তড়িৎ ফ্লাক্স, ই এস তড়িৎ ক্ষেত্র ইনটু সারফেস ক্ষেত্রফল, এই ফাইটা। এখন এই যে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র যেটা হচ্ছে, তার পরিবর্তে তারা কিভাবে যাচ্ছে এবং অক্ষ বরাবর তাদের লেখচিত্রের সাহায্যে আমরা সেটাকে দেখব। কি করব? তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র ও তরঙ্গের অভিমুখের লেখচিত্র।
আমাদের আধান কি ছিল, গতিশীল হয়ে গেছে। আধান গতিশীল হওয়ার কারণে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হলো। আধান আসলেই তড়িৎ ক্ষেত্র পরিবর্তনশীল হওয়ার কারণে সেখানে সেটা চৌম্বক ক্ষেত্র পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র তৈরি হলো। এই তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র পরিবর্তনশীল ভাবে তৈরি হওয়ার কারণে সেখানে একটি তরঙ্গের তৈরি হবে, সাইনধর্মী তরঙ্গ। সেই তরঙ্গ লেখচিত্র আমরা এখন দেখব। কি করব তার জন্য, ওয়াই অক্ষ, এক্স অক্ষ, এক্স অক্ষটাকে আরেকটু বাড়িয়ে দিই, এক্স অক্ষ, এদিকে রয়েছে জেড অক্ষ। ওয়াই অক্ষ বরাবর আমি তড়িৎ ক্ষেত্রটাকে আঁকছি, জেড অক্ষ বরাবর আমি চৌম্বক ক্ষেত্রটাকে আঁকবো। তাহলে দেখবো তরঙ্গটা কিভাবে যায়, তরঙ্গ যেটা তৈরি হবে সেটা কিভাবে যাবে। তড়িৎ ক্ষেত্র কিরকম, সাইনধর্মী তরঙ্গ, সাইনধর্মী হয়। আরো আছে, আমি আঁকছি না। হলো চৌম্বক ক্ষেত্র, আঁকছি দেখ কিরকম। কণাগুলো কিরকম কম্পিত হচ্ছে, তড়িৎ ক্ষেত্র ই ওয়াই অক্ষ বরাবর, তড়িৎ ক্ষেত্র ওয়াই অক্ষ, যে তড়িৎ ক্ষেত্র তো এইটা গেছে, এইটা তড়িৎ ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্র আছে কিভাবে, জেড অক্ষ বরাবর। তাহলে চৌম্বক ক্ষেত্রকে কিভাবে করবে, এই মরে যায়। এখানে ই আছে কোন দিকে, ওয়াই অক্ষ বরাবর, বি আছে কোন দিকে, জেড অক্ষ বরাবর। ই ক্রস বি যদি করি, ই ভেক্টর ক্রস বি ভেক্টর, অর্থাৎ ওয়াই অক্ষ ক্রস জেড অক্ষ, অর্থাৎ জে ট্যাগ ক্রস কে ট্যাগ। ই কিরকম, এই যে হাত এইরকম, জেড কিরকম এইরকম, এই ঘুরছে, বুড়ো আঙুল কোন দিকে, ওইদিকে, তরঙ্গের অভিমুখ ওই দিকে। কি বললাম, তড়িৎ ক্ষেত্র এই যে জেড অক্ষ লম্ব বরাবর এই ঘুরলো, এই তড়িৎ ক্ষেত্র এই ঘোরালাম, বুড়ো আঙুল কোন দিকে দেখাচ্ছে, এক্স অক্ষ বরাবর। তাহলে তরঙ্গের অভিমুখ হবে এই দিকে, তরঙ্গের অভিমুখ ভি। এখানে এই যে তড়িৎ ক্ষেত্র ই ভেক্টর, চৌম্বক ক্ষেত্র বি ভেক্টর কিন্তু পরস্পর সমাগমে রয়েছে। তরঙ্গের অভিমুখ সেটা কিরকম যাচ্ছে, সেও কিন্তু তাদের সাথে সমাগমে হলো। এই হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র এবং তরঙ্গের অভিমুখের লেখচিত্র। তো এই লেখচিত্রের বৈশিষ্ট্য কি, আচ্ছা এটা কি তির্যক তরঙ্গের মতন লাগছে কি, একটুখানি দেখি দাঁড়া। তরঙ্গের অভিমুখ, তরঙ্গের অভিমুখ কোন দিকে, এক্স অক্ষ বরাবর, তরঙ্গের অভিমুখ এই দিকে। কণাগুলো বা তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র কাঁপছে কিভাবে, অভিমুখের সাথে লম্বভাবে। তরঙ্গের গতিপথ কোন দিকে, অভিমুখ এক্স অক্ষ বরাবর। তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র কিভাবে আছে, তার সাথে লম্বভাবে। তির্যক তরঙ্গ ক্লাস 11 ছিল, সেখানে সংজ্ঞাতে কি ছিল তির্যক তরঙ্গ, তরঙ্গের অভিমুখ এবং মাধ্যমের যে কণাগুলি কাঁপছে সেই কম্পনের অভিমুখ যদি পরস্পর 90 ডিগ্রি কোণ করে তবে সেটা তির্যক তরঙ্গ হয়। এখানে কণাগুলো কোথায়, এই যে কণা, এই তড়িৎ ক্ষেত্র লম্বভাবে রয়েছে চৌম্বক ক্ষেত্র। তাহলে তরঙ্গ যাচ্ছে কিভাবে, সামনের দিকে, মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। সেই কারণে এই যে তরঙ্গ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ যাচ্ছে, এটা কি ধরনের তরঙ্গ দৈর্ঘ্য, অনুদৈর্ঘ্য নাকি তির্যক তরঙ্গ, তির্যক তরঙ্গ। তরঙ্গের অভিমুখ এবং কম্পনশীল কণাগুলির অভিমুখ যদি পরস্পর সমাগমে থাকে তবেই তাকে কি বলা হয়, তির্যক তরঙ্গ। তো এখানে হচ্ছে তরঙ্গের অভিমুখ এক্স অক্ষ, তড়িৎ ক্ষেত্র কাঁপছে এইরকম লম্বভাবে তার সাথে, চৌম্বক ক্ষেত্র তার সাথে কিভাবে কম্পনশীল হচ্ছে লম্বভাবে। তাহলে এই যে তরঙ্গটা আমরা এটা পেলাম, তার বৈশিষ্ট্য প্রথম কি, এটা তির্যক তরঙ্গ, তির্যক তরঙ্গ। 2 নম্বর কি, এখানে তড়িৎ ক্ষেত্র ই, চৌম্বক ক্ষেত্র বি এবং তরঙ্গ বেগ ভি, এরা সবাই কিন্তু পরস্পরের সাথে কত কোণে রয়েছে, সমকোণে 90 ডিগ্রি কোণে রয়েছে। ই বি ভি পরস্পর
সমকোণে থাকে, পরস্পর সমকোণে থাকে। 3 নম্বর কি? তরঙ্গের অভিমুখ, তরঙ্গটা কোন দিকে যাবে? তরঙ্গের অভিমুখ মানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গটাই তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের ফলে যাবে কোন দিকে? কি করছি? ই ভেক্টর ওয়াই অক্ষ বরাবর আছে জে ক্যাপ, জেড অক্ষ বরাবর আছে চৌম্বক ক্ষেত্র কে ক্যাপ। আচ্ছা, জে ক্যাপ ক্রস কে ক্যাপ করলে আমরা কি পাই? জে ক্যাপ ক্রস কে ক্যাপ মানেই তো আই ক্যাপ। আচ্ছা, জে ক্যাপ বরাবর কে আছে? তড়িৎ ক্ষেত্র। কে ক্যাপ বরাবর কে আছে? চৌম্বক ক্ষেত্র। তাদের ক্রস গুণফলটা কি পাচ্ছি? আই ক্যাপ মানে এক্স অক্ষ বরাবর। তাহলে তরঙ্গ যাবে কোন দিকে? এক্স অক্ষ বরাবর। পাবো কি করে তাহলে তরঙ্গের অভিমুখটাকে? ই ভেক্টর ক্রস বি ভেক্টর করে। এটা মাইনাস চিহ্ন নয়, কিছু না। তরঙ্গের অভিমুখ ই ভেক্টর ক্রস বি ভেক্টর, খুব ইম্পর্টেন্ট ছোট প্রশ্নের জন্য, এমসিকিউর জন্য। ই ভেক্টর ক্রস বি ভেক্টর করলে যা দাঁড়াবে সেই দিকটা ক্রস গুণফল করলে যে ডিরেকশন পাবো সেই ডিরেকশনে কিন্তু তড়িৎচুম্বকীয় তরঙ্গ গতিশীল হবে। তাহলে তরঙ্গের অভিমুখ কোন দিকে? ই ভেক্টর ক্রস বি ভেক্টর। 4 নম্বর কি? তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র মানে ইটা, তড়িৎ ক্ষেত্র ই, চৌম্বক ক্ষেত্র বি পরস্পর সমদশায় থাকে, পরস্পর সমদশায়। এইটা কি রকম? সমদশায় থাকে, কোন রকম দশা পার্থক্য নেই। তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যে কোন রকম ভাবে দশা পার্থক্য সৃষ্টি হচ্ছে না, অর্থাৎ তারা সমদশায় থাকে। ব্যাপারটা কি রকম? তড়িৎ ক্ষেত্র ই মানে ওয়াই অক্ষ বরাবর, চৌম্বক ক্ষেত্র বি জেড অক্ষ বরাবর। দেখ, দুজনেই কিন্তু মূল বিন্দু থেকে তৈরি হয়েছে, ইও তৈরি হলো বিও তৈরি হলো। এবারে তড়িৎ ক্ষেত্র যাচ্ছে এইভাবে, সাথে সাথে চৌম্বক ক্ষেত্র এদিকে আছে। তড়িৎ ক্ষেত্র যেই মুহূর্তে সর্বাধিক সেই মুহূর্তে চৌম্বক ক্ষেত্রও সর্বাধিক। আবার দুজন কমতে 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 একই সময় তারা আবার জিরো হয়ে গেল। আবার ধীরে ধীরে বাড়তে 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 যেই মুহূর্তে তড়িৎ ক্ষেত্র সর্বাধিক সেই মুহূর্তে চৌম্বক ক্ষেত্রও সর্বাধিক। আবার কমতে কমতে যেই মুহূর্তে ই শূন্য হলো সেই মুহূর্তে চৌম্বক ক্ষেত্রও শূন্য হয়ে গেল। তাহলে একই সাথে সর্বোচ্চ মানেও যখন পৌঁছাচ্ছে তখন ই বি একই সঙ্গে, যখন সর্বনিম্ন মানে যাচ্ছে তখনও কিন্তু ই এবং বি একই সঙ্গে। তাহলে দশা পার্থক্য কত? দশা পার্থক্য 0। তাহলে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যে কোন রকম দশার পার্থক্য থাকে না, দশা পার্থক্য 0 হয়, অর্থাৎ তারা সমদশায় থাকে। দু রকম প্রশ্ন। এক হচ্ছে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত? উত্তর হবে 90 ডিগ্রি। তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র মধ্যে দশা পার্থক্য কত? কত? 0। কোন সমদশায় থাকে, দশা পার্থক্য থাকে না, 0, কিন্তু মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ 90, কিন্তু দশাটা সমান, সেই কারণে দশা পার্থক্য 0। ভেক্টর রূপ লিখবো এবারে। এই যে তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, এগুলোকে সমীকরণ দ্বারা প্রকাশ করবো। আচ্ছা, এই যে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, এ কি স্থানু তরঙ্গ? এ কি সরবঙ্ক? এ কি চল তরঙ্গ? কার মধ্যে পড়ে? কার মধ্যে পড়বে? কোনটার মধ্যে? উৎপন্ন হয়ে এক জায়গায় স্থির থাকে, থাকছে না, মানে কোনো একটা অংশের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, তার মানে তো স্থানু তরঙ্গ নয়, চলছে তো, এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে। তার মানে এই যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কিন্তু চল তরঙ্গ। ক্লাস 11-এ চল তরঙ্গের সমীকরণে আমরা y সমান y নট sin ওমেগা t মাইনাস k এইরকম 4 রকমের সমীকরণ পড়েছিলাম, তাই তো? কিরকম পড়েছিলাম? y ইকুয়ালস টু, আমি একটা সমীকরণ লিখছি, y ইকুয়ালস টু y নট sin ওমেগা t মাইনাস k x, যা চল তরঙ্গের সমীকরণ। এখানে মাইনাস আছে মানে চল তরঙ্গ y অক্ষ বরাবর, ধনাত্মক x অক্ষ বরাবর যাচ্ছে, ধনাত্মক অক্ষ। যদি ওই ভিতরে প্লাস হয়ে যেত তার মানে সে বিপরীত দিকে যেত, মাইনাস x অক্ষ বরাবর সে চলতো, তাই তো? সমীকরণে তো তাই লেখানো ছিল। চল তরঙ্গে, চলো মানে আগে 11 ক্লাসে সেখানে কি ছিল? চল তরঙ্গের সমীকরণ এই জিনিসগুলো। তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রকে লিখবো। তাহলে তড়িৎ ক্ষেত্র ই সমান ই নট সাইন চল তরঙ্গ ওমেগা টি
মাইনাস কে। এটা লেখা যায়। এবারে যদি আমি এটাকে ভেক্টর রূপে লিখতে চাই তাহলে ই ইকুয়ালস টু ই নট সাইন ওমেগা টি মাইনাস কে এক্স কোন অক্ষ বরাবর রয়েছে, ওয়াই অক্ষ বরাবর, সঙ্গে জে ক্যাপ, এখানে ভেক্টর রূপ। এটা লেখা যায়। আমি এটাকে দিয়ে ক্যালকুলেশনটা করব। বিটা কি হবে? বি সমান বি নট সাইন, এ তো চলতরঙ্গ সৃষ্টি করছে, বি সাইন ওমেগা টি মাইনাস কে। এটাকে ভেক্টর রূপে যদি লিখতে হয় তাহলে বি ভেক্টর ইকুয়ালস টু বি নট সাইন ওমেগা টি মাইনাস কে সঙ্গে কে ক্যাপ। এটা ভেক্টর রূপ। আমরা ভেক্টর রূপটাকে করবো না, আমরা শুধু মানটা নিয়ে করবো। কি করব এখন আমরা? ই বাই বি করি, তড়িৎ ক্ষেত্র বাই চৌম্বক ক্ষেত্র করলে এই দুটো ডিভাইড বাই হয়ে বসে থাকবে। যেখানে সাইন ওমেগা টি মাইনাস কে, নিচেও সাইন ওমেগা টি মাইনাস কে কেটে যাবে, কেটে গেলে পড়ে থাকবে কি ই জিরো বাই বি জিরো। আচ্ছা, ই জিরো মানে তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ মান, শীর্ষ মান। আবার বি জিরো মানে চৌম্বক ক্ষেত্রের শীর্ষ মান বা সর্বোচ্চ মান। তাহলে সর্বোচ্চ মান উপরে, নিচেও সর্বোচ্চ মান, মানে ভাগফলটা একটা ধ্রুবক আসবে নাকি পরিবর্তনশীল মান? ধ্রুবক। সমান ধ্রুবক, ওই ধ্রুবকটা দেখা গেছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগের সঙ্গে সমান। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ কত হয়? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড সমান সি। সি কি? আলোর বেগ। আলো তো এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে ই বাই বি করলে আমরা কি পাবো? সি। আরো কয়েকটা সমীকরণ আমরা যেটা দেখতে পাবো কি, আলোর বেগ সি সমান রুট ওভার অফ মিউ নট চৌম্বক ভেদ্যতা এপসাইলন নট তড়িৎ ভেদ্যতা। কখন? এটা শূন্য স্থানের ক্ষেত্রে, শূন্য মাধ্যমে। শূন্য মাধ্যমের পরিবর্তে যদি অন্য কোনো মাধ্যম থাকে, অন্য কোনো মাধ্যম, তাহলে সেক্ষেত্রে বেগটা নিশ্চয়ই সির সঙ্গে সমান না, অন্য কোনো মাধ্যম। সেক্ষেত্রে বেগটাকে আমরা কি চিহ্ন দ্বারা লিখবো? ভি ইকুয়ালস টু রুট 1 বাই রুট ওভার অফ মিউ এপসাইলন। আচ্ছা, আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা মিউ আর সমান কি জানি আমরা? মিউ আর আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা মিউ বাই মিউ নট এপসাইলন আর আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা সমান কি? এপসাইলন বাই এপসাইলন নট। এখানে বসে সমান 1 ডিভাইড বাই রুট ওভার অফ মিউ। আচ্ছা, এই রাশিমালাটা থেকে যদি মিউ বার করি, মিউ আর মিউ নট, এই যে মিউ সমান বার করে নিচ্ছি এখান থেকে, মিউ সমান কি হবে? মিউ আর মিউ নট, মিউ আর মিউ নট ইনটু এপসাইলন। এইখান থেকে যদি আমরা এপসাইলন বার করি, এপসাইলন আর এপসাইলন নট সমান 1 বাই রুট ওভার অফ মিউ নট এপসাইলন নট, আরো একটা লিখছি 1 বাই রুট ওভার অফ মিউ আর এপসাইলন আর। আচ্ছা, এইটা মানেই তো সি মনে হয়। 1 বাই রুট ওভার অফ মিউ নট এপসাইলন নট মানেই তো সি। তাহলে সমান সি বসাবো, সঙ্গে এই পার্টটা থাকবে। এই যে এইটা মানেই তো সি পেলাম, তাহলে এই জায়গায় কি বসিয়ে দেবো? সি কে বসাবো, সঙ্গে 1 বাই এই পার্টটা থাকবে। তাহলে লিখতে পারি কি? সি রুট ওভার অফ সি বাই রুট ওভার অফ মিউ আর এপসাইলন আর। অর্থাৎ অন্য কোনো মাধ্যমে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ সমান শূন্য মান হবে আলোর বেগ, তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ ডিভাইড বাই রুট ওভার অফ মিউ আর এপসাইলন। আরো কি সমীকরণ? এই সমীকরণ থেকে আমরা কি জানি? প্রতিসরাঙ্ক বার করব।
মাধ্যমের প্রতিসরাঙ্কটা লিখে ফেলি, কি হবে? যে মাধ্যমের মধ্য দিয়ে যাবে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্ককে চিহ্ন কি প্রতিসরাঙ্কের? মিউ। আমরা আগে একটা মিউ ধরে নিচ্ছি, সেই জন্য এখানে আর প্রতিসরাঙ্ককে মিউটা ধরছি না, অন্য কিছু একটা চিহ্ন দিচ্ছি, আমি এন ধরে নিচ্ছি। এন সমান প্রতিসরাঙ্ক সি বাই ভি, তাই তো? প্রতিসরাঙ্ক কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক এন সমান, আমি এন চিহ্ন দ্বারা লিখলাম, মিউ চিহ্ন হয়, মিউটা আমরা আগে একটা চিহ্নে যে বসিয়েছি বলে ওখানে আর মিউটা দিচ্ছি না। এন সমান সমান, আচ্ছা সি মানে কি? সি মানে হয় যে জিনিসটা বসে দিয়ে এখানে 1/√অফ মিউ নট এপসাইলন নট ভি 1/√অফ c/√অফ মিউ আর এপসাইলন আর। শুধু কি দেবো না, 1 এই যে এই মানটা বসাচ্ছি, এই যে এই মানটা বসাচ্ছি। সমান 1/√অফ মিউ নট এপসাইলন নট ইন্টু √অফ মিউ এপসাইলন। একটা রুটের ভিতরে যদি আমি দুটাকে রেখে দিই তাহলে মিউ বাই মিউ নট ইন্টু এপসাইলন বাই এপসাইলন নট সমান মিউ বাই মিউ নট মানে মিউ আর, এপসাইলন বাই এপসাইলন নট মানে এপসাইলন আর। তাহলে মাধ্যমের প্রতিসরাঙ্ক কি? মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান √অফ আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা কিন্তু আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। এছাড়া আমাদের এই তরঙ্গের সমীকরণ থেকে আমরা আরো কয়েকটি রাশিমালাকেও আমরা দেখে নিতে পারি। এই বেগ ভি সমান এই সমীকরণে ওমেগা ডিভাইড বাই কে। এই ওমেগাটা কি? যে সময়ের সাথে থাকে সে হচ্ছে ওমেগা, যে এক্স এর সাথে থাকবে সেটা হচ্ছে কে। হয়েছে? আবার বেগ ভি সমান আমরা কি জানি? এন ল্যামডা। ভি সমান এন ল্যামডা হয়, তো এখানে এন মানে কি? কম্পাঙ্ক, কিন্তু এখানে আমরা তো এন কে চিহ্ন বসিয়ে দিয়েছি মাধ্যমিক প্রতিসরাঙ্ক বলে, তাহলে এন ল্যামডাটাকে আর লিখবো না, কি লিখবো? নিউ ল্যামডা। এই নিউ মানে এখানে কিন্তু কম্পাঙ্ক, কম্পাঙ্ক। ভি সমান এন ল্যামডা, এনটাকে যেহেতু আমরা আগে ব্যবহার করে ফেলেছি তাই আমি আর এন লিখছি না, নিউ ল্যামডা, যেখানে নিউটা কি? কম্পাঙ্ক, আর ল্যামডা কি? তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে কি দাঁড়ালো? ভি সমান ওমেগা বাই কে সমান নিউ ল্যামডা। এগুলো আমাদের অঙ্ক করার সময় লাগবে। এখানে বার করি 1/√অফ মিউ নট এপসাইলন নট এর মাত্রা। এবার মাত্রা বার করবো, আর কার? মিউ নট এপসাইলন নট এর মাত্রা। এর মাত্রা, এই দুটোর মাত্রা একটু বার করা দেখি কি হয়। আচ্ছা, এইটার মাত্রা বার করতে গেলে এদের মাত্রা আমাদের জানতে হবে। মিউ নট এপসাইলন নট এদের মাত্রা তো জানতে হবে, আমরা জানবো না, মনে রাখবো না ওদের মাত্রা। কি করবো না, এইটা মানে 1/√অফ মিউ নট এপসাইলন নট মানে কি? ক্লাস 11 এর ফার্স্ট চ্যাপ্টার মাত্রিয় সমীকরণ যেটা ছিল, মাত্রিয় সমীকরণকে সেই সমান করে এই পাশেরটা মানেই তো সি। সি মানে কি? তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ, তাহলে এই পাশের মাত্রা মানেই হচ্ছে বেগের মাত্রা। আচ্ছা, বেগের মাত্রা কি হয়? বেগের মাত্রা মানে L⁻⁻1, ব্যাস হয়ে গেল। তাহলে এইটার মাত্রা এই জিনিসটা, তাহলে এই জিনিসটার মাত্রা কি? এই 1/√অফ মিউ নট এপসাইলন নট এর মাত্রা L⁻⁻1, কারণ এটা মানেই তো সি। সি মানে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগের মাত্রা যা হবে তাই আছে ওপরটাই, যেটা রেখা চিত্র। আমরা কি পেলাম না, আমরা জানি সি সমান 1/√অফ মিউ নট এপসাইলন নট। আমাদের বার করতে হবে, কিন্তু এই জায়গাটা যেতে হবে, তাহলে উভয় পক্ষ বর্গ করে দিই। সি স্কয়ার সমান 1/মিউ নট এপসাইলন নট। এখান থেকে মিউ নট এপসাইলন নট মানে 1/সি স্কয়ার। এইটার মাত্রা মানে কি হবে? তাহলে 1/বেগের বর্গ তার মাত্রা। সি মানে কি? বেগ, তো তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ,
তাহলে সমান কি হবে, বেগের মাত্রা যদি বসাই, বেগের মাত্রা এল টি টু দি পাওয়ার -1 তার স্কয়ার সমান 1 ডিভাইড বাই এল স্কয়ার ইনটু টি টু দি পাওয়ার -2 উঠে গেলে এল টি টু দি পাওয়ার -2 টি স্কয়ার। এই হচ্ছে আমাদের এটার মাত্রা জানি। উপরে উঠে গেছে, সাইন চেঞ্জ হয়ে গেছে। এটা অঙ্ক বলি, ছোট বলি। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের চৌম্বক ক্ষেত্রের শীর্ষমান ও তড়িৎ ক্ষেত্রের শীর্ষমানের অনুপাত 1/√μ0 এপসাইলন নট √μ0 এপসাইলন নট 1/μ0 এপসাইলন নট μ0 এপসাইলন নট। কোনটা হবে? কি করব আমরা? কি বলেছে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের চৌম্বক ক্ষেত্রের শীর্ষমান এবং তড়িৎ ক্ষেত্রের শীর্ষমানের অনুপাত। আমরা একটু আগে পেয়েছিলাম সি সমান, এইটা বলছি। আচ্ছা দেখ, ই বাই বি। আচ্ছা ই বাই বি মানে E0 বাই B0। আমরা এটা লেখারও দরকার নাই, ই বাই বি লিখলাম, কি সমান ই বাই বি। আচ্ছা ই মানে কি? তড়িৎ ক্ষেত্র। শীর্ষমানটা বলেই দিই, E0 বাই B0, কারণ শীর্ষমান যেহেতু বলেছে তাই 0 দিয়ে লিখতে হবে। E0 মানে তড়িৎ ক্ষেত্রের শীর্ষমান, নিচে আছে কি B0 চৌম্বক ক্ষেত্রের শীর্ষমান। কিন্তু প্রশ্নে বলেছে কিন্তু আগে চৌম্বক ক্ষেত্রের শীর্ষমান পরে তড়িৎ ক্ষেত্রের শীর্ষমান। প্রশ্নে কিন্তু বলেছে আগে চৌম্বক ক্ষেত্রের শীর্ষমান পরে তড়িৎ ক্ষেত্রের শীর্ষমানের অনুপাত। আর এটা তো হয়ে আছে তড়িৎ ক্ষেত্রের শীর্ষমান বাই চৌম্বক ক্ষেত্রের শীর্ষমান। প্রশ্নে তো আলাদা বলছে, প্রশ্নে তো বলছে চৌম্বক ক্ষেত্রের শীর্ষমান আগে পরে তড়িৎ ক্ষেত্রের শীর্ষমান। তার মানে আমাদের এটাকে উল্টাতে হবে। তাহলে চৌম্বক ক্ষেত্রের শীর্ষমান মানে B0, তড়িৎ ক্ষেত্রের শীর্ষমান মানে E0 সমান কি। এবার সি মানে আমরা কি জানি, সি মানে 1/c। সি মানে কি জানি 1/√μ0 এপসাইলন নট সমান, এটা উপরে উঠে যাবে √μ0 এপসাইলন নট। মানে কোনটা আছে পরেরটা, যে এইটা হচ্ছে কি তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তি ঘনত্ব। তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তি ঘনত্ব, শক্তি ঘনত্বটা কি? তড়িৎ চুম্বকীয় তরঙ্গের গতিপথে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের গতিপথে প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তিকে শক্তি ঘনত্ব বলে। শক্তি ঘনত্বটা কি? তড়িৎচুম্বকীয় তরঙ্গ গতিপথে, অর্থাৎ তড়িৎচুম্বকীয় তরঙ্গ যেদিকে বিস্তার লাভ করছে তার গতিপথের প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তিকে শক্তি ঘনত্ব বলে। তাহলে শক্তি ঘনত্বের রাশিমালা কি? না, শক্তি ঘনত্ব সমান, শক্তি ঘনত্ব স্মল লেটারে ইউ সমান শক্তি, সঞ্চিত শক্তি ডিভাইড বাই আয়তন। প্রতি একক আয়তনে আয়তন, সঞ্চিত শক্তি, উপরে সঞ্চিত শক্তি।
এই শক্তি ঘনত্ব রাশিমালা যেহেতু আমাদের এমসিকিউ পরীক্ষা, সেই কারণে এইখানে এই ক্লাসটাতে কিন্তু আমি শক্তি ঘনত্ব বার করা দেখাচ্ছি না, শুধু মানটা লিখছি। পরে একটা সময় কোনো সময় তড়িৎচুম্বক শক্তি ঘনত্ব বার করা হয় কিভাবে, তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্ব, চৌম্বক ক্ষেত্রের শক্তি ঘনত্ব, সেটা কিভাবে বার হবে সেটা আলাদা একটা ক্লাসে করাবো। কারণ এখানে আমরা শুধুমাত্র মানটাকে লিখে দিচ্ছি, হলো এই ক্লাসে বলছি না। তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্ব, তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্ব, চৌম্বক ক্ষেত্রের শক্তি ঘনত্ব। আচ্ছা, তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্ব, শক্তি ঘনত্ব মানে ইউ, যেহেতু তড়িৎ ক্ষেত্র থাকে ই সমান চৌম্বক ক্ষেত্রের শক্তি ঘনত্ব, সেই শক্তি ঘনত্ব মানে ইউ, চৌম্বক ক্ষেত্র মানে বি দিলাম। কি হবে 1/4 তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে সঞ্চিত শক্তি 1/4 এপসাইলন নট ইনটু তড়িৎ ক্ষেত্রের বর্গ। এই 1/4 মিউ নট ই স্কয়ার কিভাবে আসছে পরে একটা ক্লাসে বলবো, সেটা একটু বড় ক্লাস হবে, ইন্ডিকেশন আরো রয়েছে বড় বড়, সেই জন্য আমি বলছি না, এই ক্লাসে বলছি না, শুধু মানটাকে লিখছি। তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্ব এই রাশিমালা, চৌম্বক ক্ষেত্রের শক্তি ঘনত্ব ইউবি কি 1/4 মিউ নট বি স্কয়ার। চৌম্বক ক্ষেত্রের শক্তি ঘনত্ব এটা, এরা সেই একইভাবে বার করবো, সেই একই ক্লাসে এই তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্ব এবং চৌম্বক ক্ষেত্রের শক্তি ঘনত্ব সেটা বার করবো। আচ্ছা, এই দুজনের মধ্যে সম্পর্ক কেমন দেখি, সম্পর্কটা বার করবো। সেই সম্পর্ক বার করার জন্য সম্পর্ক মানে মিউ ই এবং মিউ বি এদের মধ্যে সম্পর্ক, কোন একটাকে ধরে মিউ ই সমান 1/4 এপসাইলন নট স্কয়ার, এটাকে ধরে নিলাম, সম্পর্ক বার করছি, মানে মিউ ইর সাথে মিউ বির সম্পর্ক। কাউকে তো একটাকে ধরে আমাকে ক্যালকুলেশনটা করতে হবে, আমি তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্বকে ধরে নিলাম, ধরে নিয়ে ক্যালকুলেশনটা করবো। আচ্ছা, E0/B0 সমান কি হয় জানি, হ্যাঁ এইটা মিউটা কি নিচে 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 নিচে। আচ্ছা, এখানে তড়িৎ ক্ষেত্রের শীর্ষ মানগুলোকে নিয়ে নিলাম। এই E0 যেহেতু কনস্ট্যান্ট মান, তড়িৎ ক্ষেত্রের শীর্ষ মান E0, চৌম্বক ক্ষেত্রের শীর্ষ মান কনস্ট্যান্ট মান, সেই কারণে E0 এবং B0। E0 এইটা মানে এটা আমরা একটু আগে দেখলাম E0/B0 সমান কি, এখান থেকে আমরা E0 এর মানটাকে বার করে দিই, CB0 1/4 এপসাইলন নট E0 স্কয়ার মানে CB0 স্কয়ার, CB0 স্কয়ার সমান 1/4 এপসাইলন নট C স্কয়ার B0 স্কয়ার। আচ্ছা, আমরা C সমান 1/√ওভার মিউ নট এপসাইলন নট জানি, এখানে বসিয়ে দিই, C স্কয়ারের জায়গায় 1/4 এপসাইলন নট C স্কয়ার মানে 1/মিউ নট এপসাইলন নট স্কয়ার আছে, স্কয়ার রুট কেটে গেল, ইনটু B0 স্কয়ার, এপসাইলন নট কেটে গেল, সমান 1/4, দেখ নিচে মিউ নট আছে, কাছে B0 স্কয়ার। কি পেলাম, এই যে মিউ ই ধরে ক্যালকুলেশন করছিলাম, আচ্ছা এইটা মানেই তো চৌম্বক ক্ষেত্রের শক্তি ঘনত্ব ইউবি। তাহলে তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্ব এবং চৌম্বক ক্ষেত্রের শক্তি ঘনত্ব কি হচ্ছে, সমান। তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্ব, চৌম্বক ক্ষেত্রের শক্তি ঘনত্ব সমান হয়ে গেল। তাহলে সম্পর্কটা কি, সম্পর্ক হচ্ছে সমান সম্পর্ক। তার মানে আমরা কি লিখলাম, অতএব ইউই শক্তি ঘনত্ব ইউই সমান ইউবি, চৌম্বক ক্ষেত্রের শক্তি ঘনত্ব সমান তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্ব। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ মানে তড়িৎ ক্ষেত্রের তো শক্তি ঘনত্ব আছে তার মধ্যে, চৌম্বক ক্ষেত্রের তো শক্তি ঘনত্ব তার মধ্যে আছে, দুটো শক্তি ঘনত্ব। তাহলে মোট তড়িৎ চুম্বকীয় তরঙ্গের মোট শক্তি ঘনত্বটা কত, মোটটা কি করে পাবো, দুটোকে কি করবো, যোগ করে দিই নাকি,
তাহলে শক্তি ঘনত্ব তড়িৎ চুম্বকীয় তরঙ্গের শক্তি ঘনত্ব এটা তো আলাদা আলাদা করে বার করা। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের শক্তি ঘনত্বটা কি না ইউ ইকুয়ালস টু ইউই প্লাস ইউবি। এবারে যেহেতু দুজনের সমান তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 ইউই লিখে দিতে পারি, কারণ ইউবি মানেই তো ইউই, লেখা যাবে তো নাকি? আবার এটা না লিখে আমরা এটাও তো লিখতে পারি, বা সত্যি মতো ইউ ইকুয়ালস টু 2 ইউবি, এই দুজন তো সমান, হয় এটা না তো এটা, সমান 2 ইন্টু 1/4 ইউই মানে এপসাইলন নট E0 স্কয়ার, 2 কাটলে হাফ এপসাইলন নট E0 স্কয়ার। এর ক্ষেত্রে 2 ইন্টু মিউ বি, মিউ বি মানে আসবে 1/4 মিউ নট B0 স্কয়ার, কাটাকাটি করলাম 1/2 মিউ নট B0 স্কয়ার। এই হচ্ছে আমাদের শক্তি ঘনত্ব। তাহলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের শক্তি ঘনত্ব হয় এটা অথবা এটা, হয় এটা লিখতে পারি অথবা শক্তি ঘনত্ব এটা লিখতে পারি। এই দুজনের কিন্তু যোগফল নয়, এটা যোগ করার পরে মোটটা এটা হয়েছে, এটাও কিন্তু ঠিক একই ভাবে যোগ করার পরে মোট এটা হয়েছে। কেন এরকম হয়ে গেল কেন? আমাদের মিউ ই আর মিউ বি তো সমান, তাহলে মিউ ই প্লাস এখানে মিউ বি তাহলে 2 মিউ ই, এটা মোটটা বার করে এটা পেলাম। হয় এইবার এই ফর্মে লেখা দিতে পারে তড়িৎ ক্ষেত্র দিয়ে, অথবা এই ফর্মে চুম্বক ক্ষেত্র দিয়ে লিখে দিতে পারে। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তীব্রতা বা প্রাবল্য ইন্টেন্সিটি তীব্রতা বা প্রাবল্য কি? এটা না তড়িৎ চুম্বকেও কোন একটা দিক বরাবর কোন একটা গতিপথে চলে যাচ্ছে, এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গে গতিপথে লম্বভাবে প্রতি একক ক্ষেত্রফলে প্রতি একক সময়ে যে পরিমাণ শক্তি সঞ্চালিত হয় তাকেই বলা হয় তীব্রতা বা প্রাবল্য। কি বললাম? তড়িৎ চুম্বকীয়